শুভ সন্ধ্যা friends. Am I audible and visible? Yes, I am audible and visible. একটু শুরু করছি একটু। আজকের মূল বিষয়টা রেখেছি বাংলাদেশি জাতীয়তাবাদ আর জয় বাংলা স্লোগান এর হিডেন এজেন্ডা কি, মেন টার্গেটটা কি। বাংলা জাতীয়তা বাংলা বাঙালির জাতীয়তাবাদ এক জিনিস, আর বাংলাদেশি জাতীয়তাবাদ অন্য জিনিস। এটা যদি আমরা কনফিউজ করে ফেলি কিন্তু এটা আত্মঘাতী হবে। বাঙালির জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ একটা যদি আমরা কনফিউজড হই তাহলে এটা কিন্তু বাঙালি হিন্দুদের জন্য একটা আত্মঘাতী স্টেপস, আত্মহত্যার সামিল। বাঙালির জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু এক নয়। আর জয় বাংলা স্লোগানের উদ্দেশ্যটা আমাদের পরিষ্কার জানতে হবে। আমি এই আলোচনাটা একটু পরে করব, আমি তার আগে একটু কটা কথা বলে নিই। গতকাল রাত্রেই কতগুলো পোস্ট করেছিলাম, সেগুলো একটু কথা বলে নিই। আমি গতকাল অনেক রাত্রে একটা পোস্ট করেছিলাম, এম.কে. গান্ধী is the first white collar Islamist terrorist in modern history of South Asia. এই সাউথ এশিয়া কথাটা আমেরিকানরা খুব পছন্দ করে। এটা কারণ ভারতবর্ষ শব্দটা নিয়ে ওদের একটু অ্যালার্জি আছে। কারণ ভারতবর্ষ শব্দটা বারে বারে বললে ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যের কথা, তার জাতীয়তাবাদী, তার ইতিহাস, এই কথাগুলো উঠে আসে। সুতরাং ওরা সাউথ এশিয়া বলে। এনিওয়ে, ভারতবর্ষের প্রথম হোয়াইট কালার ইসলামিক টেরোরিস্ট এবং সাকসেসফুল। উদাহরণটা লিখেছি। সারা জীবন তিনি প্যান ইসলামকে সাহায্য করে গেছেন সারা জীবন, এবং ভারতবর্ষের হিন্দু সমাজকে দুর্বল করেছেন মোরালি, তাদের স্বার্থকে পদাঘাত করেছেন খুব ধূর্তভাবে, খুব একদম সাধুর বেশ ধরে, হিন্দু সাধুর বেশ ধরে, ম্যান অব নন ভায়োলেন্সের অহিংসার পূজারীর রূপ ধরে হিন্দুদের প্রচণ্ড ক্ষতি করেছেন। প্রতিটা স্টেপে প্যান ইসলামের খিলাফত এবং ভারতবর্ষে ইসলামের বাড়ন্ত করার জন্য, তাদের শক্তিশালী করার জন্য, দেশটাকে খণ্ডিত করে দুটো পাকিস্তান তৈরি করার পথে আস্তে আস্তে এগিয়ে নিয়ে গেছেন খুব সুচতুরভাবে, কৌশলে। এবং সেজন্য আমি কথা লিখেছি যে উনি হচ্ছেন মুসলিম লীগের খুব বড় মাপের গুপ্ত নেতা। আবার যে কেউ লিখেছেন উনি ব্রিটিশ ইন্টেলিজেন্সের খুব বড় মাপের, খুব সুচতুর কৌশলী এজেন্ট। খুব ভুল লেখেননি। ভারত এত বড় ক্ষতি, বৃহত্তর হিন্দু সমাজ এত বড় ক্ষতি আর কেউ করতে পারেনি যেটা উনি করেছেন, এবং সাধুর বেশে। হোয়াইট কালার কেউ চিনতে পারেনি, হোয়াইট কালার ইসলামিস্ট টেরোরিস্ট।
তার রাজনৈতিক উত্থানটা হয়েছিল 1920-তে খিলাফত রেজলিউশন পাশ করিয়ে। এই খিলাফত রেজলিউশন পাশ করিয়ে এবং রিগিং করে পাশ করিয়েছিলেন, এগুলো ডিসকাস করেছি। কারণ যে কোনো একটা পার্টিতে নেতা হতে গেলে যেমন মানি দরকার হয়, সে মানিটা সাপ্লাই করতো ব্রিটিশ, আর বিল্ডাররা সাহায্য করত, বিল্ডাররা সাপ্লাই করত। আর মাসেল ম্যান দরকার হয়, এই মাসেল ম্যান হচ্ছে ওই যে আলী ব্রাদার্স এবং খিলাফতিস্টরা হচ্ছে তার মাসেল ম্যান। খিলাফত মুভমেন্ট করে মোপলা বিদ্রোহের নামে সেখানে শুরু হলো, হাজারে হাজারে হিন্দু খুন হলো ইন দ্য হ্যান্ডস অফ দ্য ইসলামিস্ট সোর্স, তরবারির আঘাতে খুন হলো, হাজারে হাজারে হিন্দু মহিলা রেপড হলো। উনি একটা প্রতিবাদ করেননি। রচনাগুলির মধ্যে এক জায়গায় লেখা আছে, তিনি একটা জায়গায় স্পিচ দিয়েছেন যে এরকম করে যদি মুসলমান ভাইরা তোমাদের খুন করতে আসে হিন্দুদের, তোমরা কোনো প্রতিরোধ করবে না, মনে করবে এটা তোমাদের একদম স্বর্গে যাওয়ার জন্যে এটা একটা সুযোগ, প্রতিবাদ করবে না। মেয়েদেরকে উপদেশ দিয়ে যদি রেপড হও, তোমরা দাঁতে দাঁত চেপে সহ্য করবে, প্রতিরোধ করবে না। সাচ নটোরিয়াস পারসন, কারণ তোমরা অহিংস, তোমরা হিন্দু, তোমরা অহিংস, এই বাণী ছড়িয়েছেন। বেসিক্যালি হি ওয়াজ এন ইসলামিস্ট, একদম হিন্দু সাধুর বেশে, প্যান ইসলাম রেজেন্ট, ব্রিটিশের এজেন্টও বলতে পারেন, এবং একদম ইসলামিক এজেন্ডাটা তিনি কন্টিনিউ করে গেছেন, ফুলফিল করে গেছেন একদম আপ টু পার্টিশন। তাই আমি কথাটা বলেছিলাম। এবং তাকে ভারতবর্ষের একদম বাই মিডিয়া, বাই ব্রিটিশ কন্ট্রোল মিডিয়া অ্যান্ড মনোপলি মিডিয়া ইন ইন্ডিয়া, তারা গান্ধীকে একটা দেবতা বানিয়েছে, গান্ধী একদম বুদ্ধ বানিয়েছে, নিয়ে গোটা জাতিকে, আমাদের ভারতবর্ষকে বুদ্ধ বানিয়ে দিয়েছে। আর যে নেহেরু সম্বন্ধে একটা জায়গায় লিখেছি কালকেই, যে ভারতবর্ষের পলিটিশিয়ানদের মধ্যে যে এই যে ফিনান্সিয়াল করাপশন, তারা ফাউন্টেন হেড, হি ইজ দ্য ফাদার অফ পলিটিক্যাল ফিনান্সিয়াল করাপশন ইন মডার্ন ইন্ডিয়া। আমি এখন ওই গত 30 ইয়ার্স ধরে আমি আইনে ব্যাংকের যে টাকাটা চুরি হয়েছিল সেই চুরির ডকুমেন্টসগুলো কম্পাইল করছি, ফাইনাল চেষ্টা করছি। এটা করতে গিয়ে দেখছি নেহেরু কীভাবে ডিরেক্টলি ইনভলভড, আইনে ব্যাংকের টাকাটা তার বেনিফিট নিচ্ছেন এবং বিভিন্ন লোককে চুরি করতে সাহায্য করছেন। কারণ কারণ কাউকে, আমি যদি একজন ব্যক্তি যদি, নেতা যদি চুরি করতে চায়, কিছু লোককে পাইয়ে দিতে হবে, একা চুরি করে থাকা যায় না। সবাই মিলে একদম গণতান্ত্রিক পদ্ধতিতে সেট আপ করে সবাই মিলে কোঅর্ডিনেট করে চুরি করতে হয়। তাই নেহেরু করেছেন, আইএম ব্যাংকের টাকাটা চুরি করেছেন এবং চুরি হতে সাহায্য করেছেন, ইন রিটার্ন নিজে বেনিফিটও পেয়েছেন। এবং নেহেরু গান্ধী বংশ চিরকাল ভারতবর্ষে যত যত আর্মি পারচেজ, আর্মি ওয়েপন্স পারচেজ, ইন্ডিয়াতে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোকে চুপ করে রেখে দিয়েছে, বিদেশ থেকে আর্মস কিনেছে এবং কাটমানি নিয়েছে। এই তো ওদের টাকার উৎস। আইনে ব্যাংকের টাকা চুরি দিয়ে শুরু হয়েছিল ওদের টাকার উৎস। আর আরেকটা জিনিস লিখেছি, আগেও বলেছি, যে জিন্না একসময় কংগ্রেসের মধ্যে সেকুলার ছিলেন, খিলাফত আন্দোলনের বিরুদ্ধে ছিলেন, এবং যার কন্ট্রিবিউশন ইন দ্য কনস্টিটিউশনাল পলিটিক্স, পার্লামেন্ট পলিটিক্সে অনেক সুপিরিয়র দেন গান্ধী, অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি সেকুলার অ্যান্ড এগেনস্ট খিলাফত মুভমেন্ট। সে মানুষটা কীভাবে আস্তে আস্তে বিকেম এ ফ্যানাটিক ইসলামিস্ট ফর পাকিস্তান। এই মেকানিজমটা আমি বলেছি বহুবার, বলেছি এটা ব্রিটিশের ম্যানুভারিং আর গান্ধী নেহরুর ম্যানুভারিং।
গান্ধী নেহেরু তাকে বারে বারে অপমান না করলে রিভেঞ্জ নেওয়ার জন্য তিনি মুসলিম লীগে জয়েন করতেন না। আর ওদিকে ব্রিটিশ তাকে পেছন থেকে তাকে তাতিয়ে গেছে। কোঅর্ডিনেটেড অ্যাকশন of Gandhi Nehru on one side and British on other side has converted Jinnah, who was a congressman, secular congressman, became a fanatic Islamist for Pakistan. পাকিস্তান তৈরিতে যেমন জিন্নার কন্ট্রিবিউশন ডেফিনেটলি আছে, আমি মনে করি বারে বারে তার থেকে বেশি কন্ট্রিবিউশন ব্রিটিশের এবং গান্ধী নেহেরুর। এবার আসছি আমি বাংলা করেছিলাম, ব্রিটিশের সাথে গান্ধী নেহেরুর যুক্ত চতুর্ধূর্ত কাজগুলি সেকুলার কংগ্রেসম্যান জিন্নাকে এক ভয়ঙ্কর ইসলামী দানবে পরিণত করেছিল। এবার আমি আজকের বিষয়ের দিকে এগোচ্ছি। আজকের বিষয় বাংলাদেশি জাতীয়তাবাদ এবং জয় বাংলার স্লোগান বৃহত্তর ইসলামিক বাংলাদেশ তৈরির পরিকল্পনার অংশ। এই যে পার্টিশনের পরেও যে ৮ দশক কেটে গেছে, আমি ১ ঘন্টা পরে করব কথা, আমি করব। দেখুন, কয়েক দশক একদম প্রথম পরপর ৮ জন শিক্ষামন্ত্রী কেন্দ্রের, সবই মুসলিম। পার্টিশনটা হলো অন দ্য বেসিস অফ রিলিজন। মুসলিমরা পাকিস্তান পেয়ে গেল দুটো, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। যারা ভারতবর্ষে মুসলিমরা পাকিস্তান চাইল, তারা কিন্তু এই পার্টিশন ইন্ডিয়া থেকে পাকিস্তানে গেল না, তারা এখানে রয়ে গেল। তাদের ব্যবস্থা কিন্তু নেহেরু গান্ধীরা করে দিল থাকার জন্য। আর দুর্ভাগ্য, দুই পাকিস্তানে যে অমুসলিমরা, হিন্দু খ্রিস্টান বুদ্ধরা, যারা বৌদ্ধরা, তারা বাধ্য হলো ভারতবর্ষে চলে আসতে। এবং দুভাবে ভারতের ক্ষতি হয়েছে, খণ্ডিত ভারতের ক্ষতি হয়েছে। প্রথমত, যে পার্সেন্টেজে ভারতবর্ষে মুসলিম ছিল টোটাল অখণ্ড ভারতবর্ষের, সেই পার্সেন্টেজ থেকে বেশি ল্যান্ড পেয়েছে পাকিস্তান ইনিশিয়ালি। তারও পরে মাইগ্রেশন হয়েছে হিন্দুদের, হিন্দু শিখ খ্রিস্টানদের টুয়ার্ডস ভারত, খণ্ডিত ভারত, এবং সেখানেও আমরা ল্যান্ড লুজ করেছি। তারও পরে মুসলিমরা এখানে ইনফিল্ট্রেট করেছে। মুসলিমদের বৃদ্ধিতে এখানকার সরকার ইন দ্য নেম অফ সেকুলারিজম আরও সাহায্য করে গেছে। ফলে মুসলিম পার্সেন্টেজ গ্যালোপিং হয়ে বেড়েছে। হিন্দুদের পার্সেন্টেজ খণ্ডিত ভারত কমেছে, মুসলিম পার্সেন্টেজ আস্তে আস্তে বেড়েছে, দ্রুত গতিতে বেড়েছে, অনেক দ্রুত বেড়েছে। ভারতবর্ষকে ইসলামাইজেশন করার এবং অনেকগুলো ইসলামিক পাকিস্তানি পকেট তৈরি করতে এখানকার সেকুলার কংগ্রেস এবং অল সেকুলার পার্টিজ গত ৮ দশক ধরে সাহায্য করে চলেছে। ভারতবর্ষের সমস্ত হিন্দুদের যে কোনো বড় মন্দিরে গভর্নমেন্ট ক্যান হ্যাভ কন্ট্রোল বাই ল। সেখানে যে টাকা জমাগুলো হয়, আমাদের যে দানগুলো পড়ে, যে মায়ের যে দেবতার পায়ে আমরা পুজো দিই, যা অর্থ দিই, সম্পদ দিই, সোনা দিই, সেগুলো গভর্নমেন্ট সেখান থেকে ট্যাক্স নিয়ে চলে যায়। কিন্তু এখানকার সেকুলার গভর্নমেন্টের মুরদ হয় না চার্চ এবং মস্ক থেকে কোনো ট্যাক্স নিয়ে যাওয়ার। এই হচ্ছে এখানকার সেকুলারিজম। এখানে গভর্নমেন্টের টাকায় যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানে বেদ, গীতা, রামায়ণ, মহাভারত পড়ানো যায় না। কিন্তু গভর্নমেন্টের টাকায় তৈরি শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসাতে কোরআন পড়ানো হয়। কোরআন পড়িয়ে সেখানে টেরোরিস্ট তৈরি করা হয়। এই হচ্ছে সেকুলারিজম। এবার আসি আমাদের বেঙ্গলের কথায়। এই যে বেঙ্গলে এখন কিছুদিন যাবৎ সোনার বাংলা কথাটা খুব, এই যে জয় বাংলা কথাটা খুব পপুলার হয়েছে। জয় বাংলা কথাটার খুব পপুলার হয়েছিল কোন সময়? যখন 1971-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলছিল,
আমাদের পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি রিফিউজি এসে গেছিল। আর তখন ওপার বাংলায় মুক্তি সংগ্রাম চলছিল। সেই সময় এপার বাংলার মানুষ ওপার বাংলার যে বিপ্লবী বা সংগ্রামরত বাঙালিদেরকে, হিন্দু মুসলিম সবাইকে এনকারেজ করার জন্য, স্টিমুলেট করার জন্য আমরা জয় বাংলা স্লোগানটা আমরাও গেয়েছি ওদের সঙ্গে। কিন্তু জয় বাংলা স্লোগানটার সেই সময় থেকে বা পরবর্তীকালে ভেতরের পারপাসটা আমাদের বুঝতে হবে। আরেকটা জিনিস বুঝতে হবে যে ওপার বাংলার কখনো তো কোনো বড় হিন্দু নেতা জেগে উঠতে পারেনি। কারণ যতই বড় ওরা সেকুলার, ইভিন 70 পরে মুজিবুর রহমান বলে সেকুলার সেকুলার, ওরা সেকুলার কখনোই নয়, ওরা একদম ইসলামিস্ট। এবং ওখানে কোনো বড় হিন্দু নেতার কোনো বড় হওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ খুন হয়ে যাবে। এবং সেই সময় দেখবেন আপনারা ওখানকার হিন্দু যে যে পার্সেন্টেজ অল্প ছিল, এটা এক সময় ছিল পার্টিশনের আগে 40%-এর কাছাকাছি, সেটা কমতে 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 আজকে সেটা হার্ডলি 7%। এই যে হিন্দুরা এবং বোধহয় 12% মতো ছিল, বোধহয় 71-এর কাছাকাছি এরকম একটা পার্সেন্টেজ দেখলাম। তখন এই হিন্দুরা ওপার বাংলার, তারাও সিচুয়েশনের প্রেক্ষাপটে বাধ্য হয়ে মুজিবকে নেতা হিসেবে গ্রহণ করেছিল। এটা সিচুয়েশনের বাধ্যবাধকতা। কিন্তু মুজিবের যে গোপন এজেন্ডা, সেটা তারা বুঝতে পারে বা বুঝেও কিছু করার ছিল না। এটাই ট্র্যাজেডি অফ হিন্দুজ দেয়ার, এবং ট্র্যাজেডি অফ হিন্দুজ অলসো ইন ওয়েস্ট বেঙ্গল। আমরাও, আমাদের কাছেও মুজিব খুব বড় মাপের নেতা, অনেক শ্রদ্ধা করতাম আমরা, আজও অনেকে করি। তার গোপন এজেন্ডাটা আমরা ধরতে পারিনি। এখানটায় আসছি আমরা। ওরা যে একটা স্লোগান, এখন যে ওরা যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলছে, এই বাংলা জাতীয়তাবাদটা কি বাঙালির জাতীয়তাবাদ? ওপার বাংলার মানুষের এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলছে, সেটা কি বাঙালির জাতীয়তাবাদ? যেমন জার্মানির যে জাতীয়তাবাদ, তার সঙ্গে আপনি ইকুইভ্যালেন্ট পেতে পারেন ইটালির জাতীয়তাবাদ, পোল্যান্ডের জাতীয়তাবাদ। কিন্তু জার্মানির জাতীয়তাবাদ আর হিটলারের নাজি পার্টির জাতীয়তাবাদ কি এক? আবার বলছি, জার্মানির জাতীয়তাবাদ আর হিটলারের জাতীয়তাবাদ দুটো কি এক? এক নয়। ঠিক তেমনি বাঙালির জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ দুটো কি এক? না। বাঙালি বলতে বোঝায়, বাঙালি আমরা যতটুকু বাঙালি, হিন্দু মুসলিম শিখ, একদম হিন্দু মুসলিম, অর্থাৎ বাংলাদেশে বাস করে, বাংলা ভাষায় কথা বলে এবং বাংলাদেশে বাস করে, এপার বাংলা ওপার বাংলা যেখানে বাংলায় বাস করে বাংলা ভাষায় কথা বলে এবং বাংলার যে কালচার, কৃষ্টিকে যে গ্রহণ করেছে, সেই বাঙালি। শুধু বাংলা ভাষায় কথা বললেই নাও হতে পারে, বাংলায় যে বাংলা ভাষায় কথা, বাঙালির কালচারকে গ্রহণ করা, এই যে এরা এরা হচ্ছে, এবং বা আমাদের বাঙালির কালচারটা হচ্ছে বহুত্ববাদী কালচার। বাঙালি হতে গেলে যে হিন্দুই হতে হবে এটা কোনো, এটা এটা মাস্ট নয়, এটা অ্যাবসলিউট পয়েন্ট নয়। হিন্দু না হয়েও বাঙালি হতে পারে যদি বাংলা ভাষায় কথা বলে, বাঙালির কালচার এবং ইতিহাসকে যদি নিজের মনে করে মানে। হিন্দু না হয়েও বাঙালি হতে পারে, মুসলমান না হয়েও বাঙালি হতে পারে। বাঙালি বহুত্ববাদী, তার প্রচুর দেবদেবী, সে নাস্তিকও হতে পারে। মূলত বাংলার ইতিহাস কৃষ্টিকে সে মানে, শ্রদ্ধা করে, পালন করে, বাংলা ভাষায় কথা বলে, সেই হচ্ছে বাঙালি। এইবার বাংলাদেশি জাতীয়তাবাদে কি বাঙালি হিন্দুর কোনো স্থান আছে? বাংলাদেশি জাতীয়তাবাদে বাঙালি হিন্দুর কোনো স্থান আছে? নেই। তা যদি থাকতো তাহলে বাংলাদেশ ইস্ট পাকিস্তান থেকে তার আগে এভাবে কোটি কোটি হিন্দুকে, এখন একটা হিসেব আছে যে পার্টিশন অফ ইন্ডিয়ার পরে ওপার বাংলা থেকে প্রায় টোটাল ইন ডিফারেন্ট ফেজেস 8 কোটির মতো হিন্দু, 8 কোটির মতো হিন্দু চলে এসছে টোটাল এই ভারতবর্ষে।
আমি তো একটা জিনিস বলি যে শুধু পরের ফেজে, বিভিন্ন ফেজে টোটাল ওখানে এখন এই মুহূর্তে আছে মাত্র 6 থেকে 7%। যদি বাংলাদেশি জাতীয়তাবাদে যদি বহুত্ববাদী হতো, যদি হিন্দুর কোনো স্থান থাকতো, তাহলে এত পরিমাণ হিন্দুর ভারতবর্ষে চলে আসার প্রয়োজন হতো না, এত কনভার্সন হয়ে যেত না। যারা আছে যে বাঙালিরাও হিন্দুরা, এত অত্যাচার ফেস করতে হতো না। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদের মধ্যে বাঙালি হিন্দুর কোনো স্থান নেই। এমনকি ওখানে যে এরা আছে, যারা যারা পাহাড়ি অঞ্চলে, যারা যারা বুদ্ধিস্ট পাহাড়ি, যারা ট্রাইবেলস, যারা, তাদের কোনো স্থান নেই। বাঙালি বাংলাদেশি জাতীয়তাবাদ মূলত একটা একটা বাংলাদেশি ইসলামিস্ট জাতীয়তাবাদ, ইসলামিক ফান্ডামেন্টালিজম। বাংলাদেশ জাতীয়তাবাদ সে ভাসানীর হোক, মুজিবরের হোক, যারই হোক, মূলত একটা ইসলামিস্ট জাতীয়তাবাদ, একটা ইসলামিস্ট আগ্রাসন। ভাসানী কি চেয়েছিল? ভাসানী বরাবর জিন্নাহ কি চেয়েছিল? জিন্নাহ চেয়েছিল একদম টোটাল আসাম এবং হোল অফ বেঙ্গল, ত্রিপুরা, সে চেয়েছিল সব। হোল অফ আসাম, সে সময় জয়েন্ট আসাম মানে কি, আসাম, মেঘালয়, ওদিকে মিজোরাম, মণিপুর, এই পুরো অঞ্চলটাই চেয়েছিল। আর এদিকে টোটাল বেঙ্গল মানে ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মিলে সবটাই সে চেয়েছিল, ইনক্লুডিং ত্রিপুরা, চাটগান, সে সবটাই চেয়েছিল। হচ্ছে জিন্নার, এই হচ্ছে কনসেপ্ট অফ ইস্ট পাকিস্তান। এই তো পর্ব ভাসানী, ভাসানী বারে বারে বলেছেন আমার বাংলাদেশের জন্য এই অংশগুলো প্রয়োজন। আমি আগেগুলো, তার একদম ওপেন, তার একদম পরিষ্কার বক্তব্য, বক্তব্য তার বক্তব্য তার বক্তব্য তার তার বক্তব্য, ভাসানীর বক্তব্য একটা পড়ে শোনালে ভালো লাগবে আপনাদের। ভাসানী ভাসানী কখনোই, ভাসানী বারে বারে প্রকাশ্যেই বলেছেন তার দরকার, হ্যাঁ, একটা জায়গায় একটা জায়গায় পড়ে শোনাই। বাংলাদেশে অমুসলমানরা রাজনৈতিকভাবে বিদ্বেষের নিশানাতে পরিণত হয়েছে। অর্থনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে কোণঠাসা হয়ে তারা কয়েক দশক ধরে প্রতিদিন শত শত সংখ্যায় দেশত্যাগ করছে। জনসংখ্যায় তাদের অংশ 1971 সালেও 15% ছিল, 1922 সালে তা 8%-এ পৌঁছেছে। আর একটা জায়গায় এই যে বাংলার যে জাতীয়তাবাদ, যে নবজাগরণ বাঙালির, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন, রামমোহন আছে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ তারা কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহনকে স্বীকার করে? স্বীকার করে না। সেখানে নজরুল আছেন, নজরুলের শ্যামাসঙ্গীত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদ কি নজরুলের শ্যামাসঙ্গীতকে স্বীকার করে নেবে? বাঙালিকে বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছেন, বাঙালি হিসেবে পরিচয় করে দিয়েছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সাহিত্য কি, তার যে বহুত্ববাদী সাহিত্য, সেই সাহিত্যকে কি বাংলাদেশি জাতীয়তাবাদ স্বীকার করবে? স্বীকার করবে? তারা তো ওপার বাংলায় বসে বসে এখন এই গল্পগুলো রটাচ্ছে যে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য নাকি রবীন্দ্রনাথ আপত্তি করেছিলেন, আশুতোষ আপত্তি করেছিলেন। এসব মিথ্যে কথা। অথচ ইতিহাসটা হচ্ছে রবীন্দ্রনাথও নন, আশুতোষও নন, আপত্তি করেছিলেন মুসলমানদের উচ্চ বর্ণের অংশ, যারা উচ্চ বর্ণ। মুসলমানদের মধ্যে অনেক সেক্ট আছে যারা উচ্চ বর্ণ, তারাই আপত্তি করেছিলেন। তারা দেখলেন যে ওপার বাংলা যদি বিশ্ববিদ্যালয় একটা হয়ে যায় ঢাকায়, তাহলে সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে টিচিং পোস্টগুলো হিন্দুরা পেয়ে যাবে, আর যে গরিব মুসলমানরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে, কারণ তার তো স্কুল টিচিংই নেই। আর
নাম্বার টু হচ্ছে যদি এই গরিব মুসলমানরা যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে তো তারা তো আর ওই বড় লোক মুসলমানদের তাবেদার হয়ে থাকতে পারবে না। সুতরাং আপত্তি এসেছিল মুসলমানদের মধ্যে যারা উচ্চ বর্ণের, এগুলো এখন আবার গবেষণা হয়ে বেরোচ্ছে, এগুলো তাদের আপত্তি করেছিলেন। হ্যাঁ, একটা স্টেজে আশুতোষ মুখার্জি আপত্তি করে প্রথম স্টেজে বলেছিলেন যে আরেকটা বিশ্ববিদ্যালয় যদি হয়, তাহলে ব্রিটিশ গভর্নমেন্টের যে টোটাল বাজেট ফর বেঙ্গল এডুকেশন, তাহলে এটা কলকাতা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভাগ হয়ে যাবে, আমার কম পড়ে যাবে। তখন একটা শর্ত আরোপ করলেন যে আমাকে আরও 4টে প্রফেসর দিতে হবে, তার 4টে প্রফেসরের মান্থলি মাইনে দিতে হবে। এই 4টা প্রফেসরের পোস্ট উনি আদায় করে উনি তারপর বললেন যে হ্যাঁ আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করুন, এবং উনি কথা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত টিচারের প্রয়োজন ফর দ্য ইউনিভার্সিটি সমস্ত আমি এখান থেকে অ্যারেঞ্জ করে দেবো। এবং প্র্যাকটিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রথম যে গ্রোয়িং পিরিয়ডে সমস্ত অল টিচার্স ওয়েন্ট ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, অল ওয়াজ সেন্ট বাই অ্যারেঞ্জ বাই আশুতোষ মুখার্জি। এবং ঢাকার আজকে লোকেরা তথা শিক্ষাবিদরা রবি ঠাকুরের গালিগালাজ করে, আশুতোষ মুখার্জি গালিগালাজ করে, অথচ আপত্তিটা করেছিল ওদের যে উচ্চবর্ণের মুসলিমরা। উচ্চবর্ণের মুসলিমরা ভাবতো যে কি দরকার আমার ঢাকা বিশ্ববিদ্যালয় করে, আমাদের ছেলেদের আমাদের পয়সা আছে, আমরা আমাদের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে আনবো, এই ধান্দা ছিল। এবার এ হচ্ছে এই জায়গাটা, রুটটা মনে রাখতে হবে। অর্থাৎ এই যে বাংলাদেশের জাতীয়তাবাদ বাঙালির জাতীয়তাবাদ নয়। বাঙালির জাতীয়তাবাদে ডেফিনেটলি থাকতে হবে রামমোহন, বিদ্যাসাগর থাকতে হবে, হ্যাঁ, রবীন্দ্রনাথকে থাকতে হবে, নজরুলকে থাকতে হবে, সব কিছুকেই থাকতে হবে। কিন্তু ওপার বাংলার এই বাংলাদেশ জাতীয়তাবাদের এদের তো কোনো স্থান নেই, কারণ ওটা পুরোপুরি একটা ইসলামিক একটা একটা সাম্রাজ্যবাদের একটা 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 মুখোশ। বাংলাদেশ জাতীয়তাবাদ জয় বাংলা স্লোগান হচ্ছে বাংলাদেশের ইসলামিক সাম্রাজ্যবাদের একটা মুখোশ। এইটা দিয়ে বাংলা ভাষার নাম করে এপার বাংলার হিন্দুদের কনফিউজ করা, আর এপার বাংলায় যে এখনো কয়েক কোটি মুসলিম আছে এদেরকে উত্তেজিত করা। জয় বাংলা স্লোগান আর বাংলাদেশি জাতীয়তাবাদের নাম করে এপার বাংলার যে কয়েক কোটি মুসলিম আছে এখনো ওদেরকে উত্তেজিত করা, নতুন সাম্রাজ্যের স্বপ্ন দেখানো। আর এখানকার যে বাংলাভাষী হিন্দুরা আছে ওদের কনফিউজ করা। এ দেখো ওপার বাংলার মুসলিম নেতারা বাংলাভাষী কত কত বাংলা ভাষা প্রেমী, তাদের বাংলার কালচারের জন্যে কত প্রেম, কত গভীর ভালোবাসা, এই কনফিউশন তার সৃষ্টি করতে পেরেছে। আর দুর্ভাগ্য, এপার বাংলায় দুর্ভাগ্য হচ্ছে কোথায়? দুর্ভাগ্য হচ্ছে ওপার বাংলাতে যে এত কোটি হিন্দু মার খেয়ে চলে এসছে, তাদের মা বোনেরা রেপড হয়েছে, বাবা কাকারা খুন হয়ে গেছে, তারা কিন্তু এপার বাংলায় এসে একটা কথা বলছে না। তারা যখন প্রশ্ন করা হয় তোমরা কেন এখানে এসছো, ওখানে তোমাদের তো সম্পত্তি পুকুর ছিল, পুকুর ভরা মাছ ভরা পুকুর ছিল, নারকেল গাছের লাইন ছিল, গরু ভর্তি গোয়াল ছিল, সবই তো ছিল, ধান ভর্তি গলা ছিল, সবই ছিল, তোমরা পালিয়ে এলে কেন? এই উত্তর দেয় না, খুব বিরক্ত হয়, প্রশ্ন করলে রেগে যায়। কারণ সত্যি কথাটা বলে ফেলতে হবে, আর সত্যি কথা বলে ফেললে তো ওদের কমিউনিজম থাকবে না, বামপন্থী থাকবে না, সেকুলারিজমের ফানস ফেটে যাবে। তার কারণ ওরা সেকুলার কেন, আমি বলেছি বহুবার, ওরা সেকুলার হচ্ছে এবং একটা সাহিত্যিক শ্রেণী ওপার বাংলা থেকে যারা চলে এসেছিল, বাংলা যেটা আমরা বলি বাঙাল, এরা যারা সাহিত্যিক যারা ওখানকার, ওরা ওদের লেখার মধ্যে কথা উল্লেখ নেই কেন ওখান থেকে তারা পালিয়ে এসেছিল, কথা উল্লেখ নেই, আর সাহিত্য লিখে যাচ্ছে,
কথাও এই চরম সত্যি কথাটার কারণ লেখার সাহস হয়নি। তার কারণটা হচ্ছে ওটা লিখে ফেললে ওদের যে লেখা বইগুলো ওপার বাংলায় বিক্রি হবে না। এত ধান্দাবাজ, এত নীচ, এত কাপুরুষ, এত ধান্দাবাজ, এত নীচ, এত কাপুরুষ। সাহিত্য নাকি খুবই সুন্দর লেখে, কিন্তু চরম সত্য কথাটা বলতে হবে না। হোয়াই দে হ্যাড টু বি রুটলেস? কেন নিজেদের একদম বাসস্থান থেকে বিতাড়িত উদ্বাস্ত হয়ে আসতে হলো? এই চরম সত্যি কথাটার, এই চরম বাস্তবটার কারণটা কেউ লিখতে চায় না। কারণ ওদের ওপারে তাদের বই বিক্রি বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে এই যে সেকুলার সেজে যায় ওখানে বাণী শুনতে আর বাণী ছড়াতে, এই ইনভিটেশনটা পাবে না। আর এই সেকুলারদের জন্য যে বিভিন্ন ফান্ডিং হয় বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে, খ্রিস্টান কান্ট্রি থেকে, এই ফান্ডিং পাবে না। বিভিন্ন দেশে মুসলিম কান্ট্রি আছে, 57খানা মুসলিম কান্ট্রি, 150টা খ্রিস্টান কান্ট্রি। এখানে যারা স্কলার হিসেবে ইনভাইটেড হয় তখন কিছু খরচ পায়, পয়সা পায়, বিমানে যাতায়াতের খরচ, ওখানে বড় বড় হোটেলে থাকার খরচ, মদ খাওয়ার পয়সা, এগুলো পায় ওরা। এবং বিদেশে গেলেই তো আমাদের লোকেরা একদম, আমরা এখন গলায় মালা পরাই, কি বড় পণ্ডিত সব। বিদেশে আমন্ত্রিত হয়েছিল, বিদেশ থেকে ফিরে আসছে মহাপণ্ডিত সব। এসব এরা কাপুরুষ, এবং এই ইমেজগুলো বিল্ড আপ করে বাই বিকামিং ডেলিগেটস টু দ্য আউটার কান্ট্রিজ। এবং এখানে বাণী ছড়ায়, হ্যাঁ বাণী ছড়ায়, হ্যাঁ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কার জয় বাংলা? কার জয়? কোন জয় বাংলা? বাঙালি হিন্দুর জয় বাংলা, না বাঙালি মুসলমানের জয় বাংলা? কার জয় বাংলা? যেমন কমরেডরা বলতো না, গোটা পৃথিবীর সমস্ত শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ হতে হবে। গোটা পৃথিবীর সমস্ত শ্রমিক নাকি একই স্বার্থ, একই রকমের তাদের অত্যাচার ভোগ করতে হয়, একই স্বার্থ। ভাই, আমেরিকান কৃষকদের, আমেরিকান শ্রমিকদের, তাদের ওয়ার্কিং কন্ডিশন, তাদের স্যালারি আর তোমার ইন্ডিয়ার লোকেদের এক? তুমি যখন 200 বছর পরাধীন ছিলে, ব্রিটিশকে লাথি মেরেছিলে, তখন ইউকে ইউএসের কোনো ক্রমিক শিক্ষক তোমার হয়ে কোনো যুদ্ধ করেছে? যুদ্ধ করেছে? এই বাতেলা বিশ্ব সাম্রাজ্য, এক কমিউনিস্ট সাম্রাজ্যবাদের ওই কমিউনিস্ট ওই স্লোগান, গোটা পৃথিবীর শ্রমিকরা এক হও, কৃষকরা এক হও। ভাই, পৃথিবী এত দেশের, আফ্রিকা, এশিয়ার এতগুলো দেশের উপরে ইউরোপের সাম্রাজ্যবাদ বুলডোজার চালিয়ে গেছে। ভাই, ইউকে ইউএসের কৃষকরা কবে তাদের হয়ে যুদ্ধ করেছে? এই বাতেলা, এই যে কথাবার্তাগুলো বলা হয় বাংলাদেশি জাতীয়তাবাদ, ভাই ওটা বাংলাদেশি জাতীয়তাবাদ, ওটা ইসলামিক সাম্রাজ্যবাদের একটা মুখোশ। ওদের প্ল্যান হচ্ছে এপার বাংলা এবং আসামের বৃহত্তর অংশকে দখল করা। বাংলা ভাষার প্রতি নাকি তাদের ভালোবাসা আছে, আর এই ভালোবাসার নাকি তাদের আছে এই দেখিয়ে সমস্ত বাংলা ভাষাভাষী মানুষদের, যারা অমুসলিম, তাদেরকে কনফিউজ করা, যে দেখো তোমরা ভারতবর্ষে খুব দুঃখের মধ্যে আছো, সেখানে হিন্দি সাম্রাজ্যবাদ তোমাদের খতম করে দিচ্ছে, দুর্বল করে, এসো তোমাদের আমরা 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 আলিঙ্গন করি। এই যে প্রেমের আলিঙ্গন, ভাই পাকিস্তান তৈরির আগে থেকে তোমরা ওপার বাংলা থেকে কোটি কোটি লক্ষ লক্ষ হিন্দুকে খুন করেছ। আর গত 8 দশকে প্রায় 8 কোটি হিন্দু বাঙালি ওপার থেকে বিভিন্ন ফেজে চলে আসছে। প্রতিদিন কয়েকশো করে হিন্দু ওপার বাংলা থেকে চলে আসছে। এখনো কোথায় ছিল 45%, এখন 7% হিন্দু ওখানে। তোমরা তোমাদের মুখে বাঙালির জাতীয়তাবাদ, এটা মানায় না, তাই তোমরা এখন দেখাচ্ছ বাংলাদেশি জাতীয়তাবাদ। মূলত তোমাদের ইসলামিক সাম্রাজ্য বিস্ত্রীর একটা চক্রান্ত। জয় বাংলা যেটা তোমরা বলছো, আমরা অনেক কনফিউজড হয়েছি, বোধহয় আমাদের ভালোবেসে না, ভালোবেসে নয়, এটা আমাদের কনফিউজ করার জন্য। এখনো পর্যন্ত আমি যত ওপার বাংলার যত বন্ধুরা একসময় তাদের ঠাকুরদারা বাবারা চলে এসেছিল, আমি জিজ্ঞাসা করেছি, যখন তোমার কাকারা বা তোমরা যখন ওপার বাংলায় একবার বেড়াতে যাও, যখন সে পুরনো ভিটা একবার যাও, তোমরা কীভাবে ওয়েলকামড হও?
একটা জিনিস বলেছি, ওপর বাংলার লোকেরা ইনিশিয়ালি যখন যায় তখন খুব ভালো কথা বলে, খুব ওয়েলকাম করে, কিন্তু এক দুদিন থাকলেই ওদের সন্দেহ হয় যে বোধহয় ওদের সেই ছেড়ে যাওয়ার জমিটা দখল করতে এসছে। তখন আসল রূপ প্রকাশ পায়, আসল রূপ প্রকাশ পায়। পর বাংলায় যে জমিগুলো হারিয়ে এসছে, সেই জমিগুলো সব তো দখল হয়ে আছে বাই দ্য মুসলিমস। তারা কখনোই কল্পনা করতে পারে না, চিন্তা করতে পারে না যাতে আসল মালিক এসে জায়গাগুলো ফিরে পাক। এবং মূলত এই যে হিন্দুদের উপর অত্যাচার এবং খুন, এর একটা যেমন একটা ধর্ম একটা বড় জায়গা, আর একটা বড় জায়গা হচ্ছে জমি দখল। এই জমি দখলের কায়দাগুলো বিভিন্নভাবে হয়েছে যুগে যুগে। যখন পাকিস্তান পিরিয়ডে, যখন মুসলিম লীগ বা তারপরে যখন পূর্ব পাকিস্তান যখন রুল ছিল বিফোর 71, তখন একটা আইন ছিল এনিমি এনিমি প্রপার্টি অ্যাক্ট। অর্থাৎ হিন্দুদেরকে বলা হচ্ছে এনিমি, যারা সেখানে চলে যাচ্ছে ল্যান্ড ছেড়েছে, এনিমি হিসেবে ডিক্লেয়ার করে ওদের ল্যান্ডটাকে অকুপাই করে মুসলিমদের ডিস্ট্রিবিউট করে দেওয়া। এই ছিল এনিমি প্রপার্টি অ্যাক্ট। এবার 71-এর পরে, যখন 71-এর মুক্তিযুদ্ধে তো প্রচুর হিন্দুরাও স্যাক্রিফাইস করেছে। ওদের যে 40 কোটি মানুষ খুন হয়েছিল বাই দ্য পাকিস্তানি আর্মি, তার প্রায় 25 কোটি ছিল, 40 লক্ষের মধ্যে 25 লক্ষই ছিল হিন্দু। হিন্দুরা অনেক বেশি প্রপোর্শনালি খুন হয়েছে, অনেক বেশি খুন হয়েছে। তার কারণ বাংলাদেশ মুক্তিযুদ্ধের মূল প্রেরণা ছিল হিন্দুরা, ওপার বাংলার হিন্দুরা। তাই মুজিবুর রহমানের ওই সমস্ত মুভমেন্টস অনেক স্যাক্রিফাইস করেছে। এটা পাকিস্তান ইন্টেলিজেন্স কিন্তু পাকিস্তান আর্মিকে এবং তাদের সরকারকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল। সুতরাং একদম এটা নিক্সন ডকুমেন্টসও আছে, দেখবেন একদম লিখেছে যে প্রিফারেন্সিয়ালি দে কিল্ড হিন্দুজ ইন বাংলাদেশ, ইন ইস্ট পাকিস্তান। প্রিফারেন্সিয়ালি পাক আর্মি কিল্ড হিন্দুজ প্রিফারেন্সিয়ালি মোর। নিক্সন ডকুমেন্টসও তাই আছে, আর অনেক কথা আছে। এবার এটা কিন্তু মুজিব, একটা সন্দেহ হয় এই যে মুজিব ওই রাত্রে তার উচিত ছিল ইন্ডিয়াতে ডিসঅ্যাপিয়ার করা, চলে আসা, বা ঢাকার কোনো বিদেশি অ্যাম্বাসিতে ঢুকে পড়া, তার অ্যারেঞ্জমেন্ট করা ছিল। তিনি যে এই দুটো পথে গেলেন না, উল্টে উনি ধরা দিলেন। এই ধরা দেওয়ার আগে একটা কম্প্রোমাইজ হয়েছিল, অনেকের একদম সলিড র্যাশনাল চিন্তা সিদ্ধান্ত যে একটা কম্প্রোমাইজ হয়েছিল। কম্প্রোমাইজটা ছিল কি, যে আমি সারেন্ডার করলাম তোমাদের কাছে। এবং তখনও কিন্তু নিজে মুখে কিন্তু কখনো উনি এই যে স্বাধীন বাংলাদেশের একদম একদম এই জায়গাটা কোনো সই করেননি। যখন বলেন আপনি একটা সই করে দিন যে বাংলাদেশ স্বাধীন, আমরা এই পত্র নিয়ে আমরা সংগ্রাম শুরু করব এবং ইন্ডিয়াতে চলে যাব, উনি কিন্তু কোনো সই করেননি। ঘোষণাটা কিন্তু পরবর্তীকালে সত্যি সত্যি জিয়াউর রহমান করেছিলেন। মুজিব কিন্তু কোনো সেই অর্থে স্বাধীন বাংলাদেশ এই ঘোষণাটা অফিসিয়ালি করেননি। উনি ওই পর্যন্ত বেজে থেমে গেছেন সেই রামনার ময়দানে, যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এ সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই পর্যন্ত। কিন্তু আমি তোমার দেশের স্বাধীনতা ঘোষণা করলাম, এই জায়গা পর্যন্ত যাননি তিনি। এটা মনে রাখতে হবে। এটা তার কারণ এই লাস্ট পোর্শনটা তিনি রেখে দিয়েছিলেন হাতের কাছে, টু হ্যাভ এ গুড কম্প্রোমাইজ উইথ দ্য পাকিস্তান গভর্নমেন্ট। কারণ তার জীবনের স্বপ্ন ছিল একটা উঁচু পোস্টে টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ টোটাল পাকিস্তান, এই তো ধান্দা ছিল। উনি মুক্ত বাংলাদেশ কখনোই চাননি। এবং হিন্দু খুনটা ছিল একদম ওনার কনসেন্ট নিয়ে। কারণ একটা কনসেন্ট ছিল যে যদি হিন্দুদের একদম ম্যাসাকার করে দেওয়া হয়, তাহলে এই যে বাংলাদেশের মুক্তির চিন্তাটায় একদম জল ঢালা বরফ পড়ে যাবে। এবং তারপরে এই যে তীব্র ইচ্ছা, ইস্ট পাকিস্তানকে মুক্ত করার তীব্র ইচ্ছা, জনগণের মধ্যে এই ইচ্ছেটা একদম দমিত হয়ে যাবে, বরফ পড়ে যাবে, তুষার পড়ে যাবে। তারপরে জেল থেকে বেরিয়ে মুজিবের সঙ্গে পাকিস্তানের কমিশন সুবিধে হবে। কিন্তু জেল থেকে যখন বেরোলেন তখন তিনি অবাক হয়ে গেলেন, তার জানার বাইরে বাংলাদেশ পুরোপুরি, ইস্ট পাকিস্তান হ্যাজ সারেন্ডার টু ইন্ডিয়ান আর্মি, এবং সেখানে একদম স্বাধীন বাংলাদেশ ডিক্লেয়ার হয়ে গেছে।
এই সব পোর্শনটাই কিন্তু মুজিব জানতেন না। এবং তারপরে যখন মুজিব ক্ষমতায় আবার এলেন, মুজিব কিন্তু এই এনিমি প্রপার্টি অ্যাক্ট যেটা, সেইটা কিন্তু উনি 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 শুধু নামটা চেঞ্জ করলেন, শত্রু সম্পত্তি আইনটা কিন্তু আবার মডিফিকেশন করে নিয়ে এলেন, যে জন্য ওপার বাংলায় হিন্দুদের সমস্ত সম্পত্তি একদম পুরোপুরি গ্র্যাবড হয়ে যাচ্ছে। সুতরাং মুজিবও এই পাক সরকারের মতো একটা ভয়ঙ্কর সরকার চালিয়েছেন, হিন্দুরা তার কাছে কিছু পায়নি। এবং এবং মূলত মুজিবও একটা বড় ইসলামিস্ট। হ্যাঁ, আমি এই একটা জায়গায় একটা একটা ঘটনা একটা উল্লেখ করছি একটা বই থেকে। আমি হাতে ২১-এর মিথ, জয় বাংলার মিথ্যা, বাংলাদেশ পূর্ব পাকিস্তানেরই অপর নাম, বাংলাদেশ পূর্ব পাকিস্তানের অপর নাম, কৌশিক গঙ্গোপাধ্যায়ের এবং দেবব্রতর লেখা বইটা পড়ছি এখন। এই একটা জায়গায় একটু পড়ছি আমি। যে কোনো দেশেই তার নাগরিকদের থাকবার অধিকার ভীষণ মৌলিক। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর একজন বাংলাদেশি কূটনৈতিক এবং নতুন বাঙালি জাতির বিশিষ্ট বুদ্ধিজীবী এম.আর. আখতার মুকুল কলকাতার পূর্ব বাংলা থেকে আসা শরণার্থীর উদ্দেশ্যে বলেছিলেন, বাংলাদেশের এই ভয়াবহ দুর্দিনে আপনারা আশ্রয় দিয়েছেন, আপনজন ভেবে কাছে টেনে নিয়েছেন, এজন্য আপনাদের জানাই আমাদের কৃতজ্ঞতা। কিন্তু এর অর্থ এই নয় যে আপনারা যারা ৪৭, ৫০, ৫৮, ৬২ কিংবা ৬৫ সালে সীমান্ত অতিক্রম করে ভারতে এসেছেন, বাংলাদেশ স্বাধীন হবার পর আবার তারা এককালের জন্মভূমিতে ফিরে যেতে পারবেন। বাস্তব ক্ষেত্রে যা ঘটতে যাচ্ছে সেই নির্মম সত্য কথাটা আপনাদের সামনে উপস্থিত করলাম। অলীক স্বপ্ন দেখলে শুধু মানসিক যন্ত্রণাই বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ মুক্ত হয়ে গেলে তারপরে আপনারা যারা এখান থেকে পালিয়ে এসছেন তারা ওপার বাংলায় গিয়ে আপনাদের হারিয়ে যাওয়া সেই ভূমির উপরে আবার বসবাস করতে শুরু করবেন, ফিরে পাবেন, এটা আপনাদের অলীক স্বপ্ন। যদি এই স্বপ্ন দেখেন তাহলে দুঃখ পাবেন আপনারা। প্রথমত, একজন বাংলাভাষী ভারতীয়ের বাঙালিত্ব বাংলাদেশের বাঙালিত্বের থেকে বেশি আলাদা। যদি কেউ ভুল করে বাংলাদেশের বাঙালিত্বকে পশ্চিমবঙ্গে প্রচলিত বাঙালিত্বের সঙ্গে তুলনা করে, যেমনটি সম্ভবত অন্নদাশঙ্কর রায় করেছিলেন, তাহলে এটি পশ্চিমবঙ্গের ভারতীয় প্রজাতন্ত্র বিরোধী বিচ্ছিন্নতাবাদের জন্ম দিতে পারে। তাই তো হয়েছে যে জয় বাংলা স্লোগান এই দিতে দিতে এপার বাংলায় এমন একটা কনফিউশন সৃষ্টি করা হয়েছে বাংলাভাষী মুসলমানদের মধ্যে এবং বাংলাভাষী হিন্দুদের মধ্যে, যেন যেন হিন্দি সাম্রাজ্যবাদ আর ইউপি সেন্ট্রাল ইন্ডিয়ার লোকেরা বাংলায় সাম্রাজ্য বিস্তার করেছে, যেন হিন্দি সাম্রাজ্যবাদ বাঙালিত্বকে খতম করছে, যেন একদম ইস্ট পাকিস্তান বা বাংলাদেশের সঙ্গে একাত্ম হয়ে গেলি তাদের বাঙালিদের মুক্তি, বাঙালি হিন্দুর মুক্তি, এই স্বপ্ন দেখাচ্ছে। ভারতের জাতীয়তাবাদের প্রতি কারো আনুগত্য যেরকমই হোক, এই ধরনের ভাষা কেন্দ্রিক বিচ্ছিন্নতাবাদ পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তিকে কোনোরূপ সাহায্য করবে না। বিশুদ্ধ ভাষাগত পরিচয়ের জন্য বাংলাদেশে যোগদানের ফলে সে তার পশ্চিমবঙ্গে প্রচলিত বাংলা ভাষাকে তো পাবেই না, উপরন্তু বহুত্ববাদ সহ বাঙালি সংস্কৃতির অন্যান্য দিকও হারিয়ে ফেলবে। সত্যি বলতে বাংলাদেশের বাঙালিত্ব পশ্চিমবঙ্গের বাঙালি অমুসলমানদের জন্য মরীচিকা ছাড়া আর কিছুই নয়। আবার পড়ছি, সত্যি বলতে বাংলাদেশের বাঙালিত্ব পশ্চিমবঙ্গের বাঙালি অমুসলমানদের জন্য মরীচিকা ছাড়া আর কিছুই না। আমরা পশ্চিমবাংলার মানুষ বহুত্ববাদী, পশ্চিমবাংলার বাঙালিরা বহুত্ববাদী। ওপার বাংলার বাঙালি মুসলমান যারা বাংলাদেশকে রুল করছে তারা
ইসলামিস্ট, ইসলামিক মৌলবাদী, এই বাংলাদেশি জৈন জাতীয়তাবাদের নাম করে, বাঙালিত্বের জাতীয়তাবাদের নাম করে তারা ইসলামিক সাম্রাজ্যের প্রচার করছে এই ওয়েস্ট বেঙ্গলকে দখল নেওয়ার জন্য। এই এই নির্মম সত্য কথাটা উপলব্ধি করার প্রয়োজন আছে। জাতীয়তাবাদের আকারে উপস্থাপিত একটি সাম্রাজ্যবাদ নিজেকে অন্যদের জন্য চূড়ান্ত গন্তব্য বলে মনে করে এবং সময়ের সাথে সাথে অন্যদের অস্তিত্বকে ধ্বংস করার জন্য একটি পরিকল্পনা উপস্থাপন করে। পূর্ববর্তী ধরনের জাতীয়তার উদাহরণ হিসেবে আমরা পোল্যান্ডের জাতীয়তাবাদের কথা বলতে পারি, যারা পোলিশ জনগণের জন্য একটি ভূমি চান। জার্মান জাতীয়তাবাদের মতো অন্য যে কোনো জাতীয়তাবাদকে সমানভাবে গ্রহণযোগ্য বলে মনে করেন। অন্যদিকে নাৎসিরা নিজেদের জাতীয়তাবাদী বললেও আদতে তাদের মন গড়া সামাজিক তত্ত্বের কারণে নিজেদেরকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করেছিল এবং ন্যায় বিচারের অজুহাতে অন্যান্য রাষ্ট্রের ভূমি দখল করতে চেয়েছিল। ঠিক যেটা হচ্ছে, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদের নাম করে তারা বিভিন্নভাবে তার সারাউন্ডিং এরিয়া, যেটা ভারতবর্ষের আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল, তারা দখল করতে চাইছে। এটা পরিষ্কার মনে রাখতে হবে। 1972 সালে জানুয়ারিতে বাংলাদেশ গঠনের পরপরই ভাসানী কি বলেছিলেন? আসাম আমার, ভাসানীর বক্তব্য, আসাম আমার, পশ্চিমবঙ্গও আমার, ত্রিপুরাও আমার, ওগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। ভাসানী, ভেরি পপুলার ইন বাংলাদেশ। আর মুজিবেরও বক্তব্য আছে তাই, যে এই অংশগুলো তার চাই, নাহলে বাংলাদেশের স্বার্থ পুষ্ট হবে না। আমি কতক্ষণ বললাম? না, এবার থামবো আমি। একটি সাম্রাজ্যবাদী মানসিকতা বাস্তবকে অস্বীকার করে, একটি অবাস্তব কল্পনাকে আশ্রয় করে। বাংলাদেশের ক্ষেত্রে এই কাল্পনিক বাস্তবতা হল শামসুদ্দিন ইলিয়াস সাহেবের ভূখণ্ডের অধিকার। এই তুর্কি শাসক কেবল বাংলাদেশ নয়, বরং পূর্ব ভারতের অনেক অংশ নিয়ে বাংলার সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন। তাকে বাংলাদেশে ক্রমবর্ধমানভাবে বাঙালি জাতির প্রতিষ্ঠাতা হিসেবে উদযাপন করা হচ্ছে। ব্রিটিশদের কাছে এই বাঙালি জাতির পরাজয়ের ঘটনাটি পলাশী দিবসের মাধ্যমে পালিত হয়, যেদিন বাংলার শেষ মুসলমান নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং বাংলার রাজনৈতিক ক্ষমতা কার্যত ব্রিটিশদের হাতে হস্তান্তরিত হয়। 2024 সালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস পরোক্ষভাবে ভারতকে সমস্যা সৃষ্টি করার হুমকি দিয়েছেন। তখন কি তিনি ভাসানীর বৃহত্তর বাংলাদেশের স্বপ্ন থেকে অনুপ্রাণিত হননি? অর্থাৎ এই যে ভাসানীয়, সেই ভাসানীর স্বপ্ন, মুজিবের স্বপ্ন, জিন্নার স্বপ্ন, যে সমস্ত পূর্ব ভারতকে দখল করার সেই স্বপ্ন পূরণের এই জন্যেই এই যে বাংলাদেশ জাতীয়তাবাদের এই যে ডিজাইনটা করা, আর এই জয় বাংলার এই স্লোগানটাকে পপুলার করা হচ্ছে ওপার বাংলায় এবং এপার বাংলায়। এপার বাংলায় যে সমস্ত পলিটিক্যাল পার্টি প্যান ইসলামের টাকা ফান্ডিং পাচ্ছে, তারাও এই যে সমস্ত পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং টিএমসিপি, যারা প্যান ইসলামের টাকা যারা 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 ফান্ডিং পাচ্ছে, তারাও সুকৌশলে এই জয় বাংলা স্লোগানটাকে পপুলার করছে। কারণ তাদেরও এই যে চক্রান্তের অংশীদার তারা, এপার বাংলাটাকে আস্তে আস্তে বৃহত্তর ইসলামিক বাংলাদেশের অংশ হিসেবে ঢুকিয়ে দেওয়া। জয়দেব সরকার, ভারত সেবা হলে কৌশিকবাবুর হাত থেকে আমি এই গবেষণামূলক বইটি সংগ্রহ করেছিলাম। অসাধারণ বই, সত্য তুলে ধরেছেন জয়দেববাবু। হ্যাঁ, আমি শেষ করি। শুভরাত্রি।
শুভরাত্রি। বাংলাদেশি জাতীয়তাবাদ আর বাঙালির জাতীয়তাবাদ এক নয়, এক নয়। শুভরাত্রি।